ভার্গবী নদী, ধলি শান্তিস্তূপা, অশোক রক, লিঙ্গরাজ টেম্পল, উদয়গিরি খণ্ড। ওয়েলকাম ফ্রেন্ডস, পূর্বের এপিসোডে আমরা পুরী থেকে চন্দ্রভাগা বিচ হয়ে কোণার্ক টেম্পল পর্যন্ত এসেছিলাম। কোণার্কের সূর্য মন্দির দর্শন করা হলো। তারপর এখানে সকালে টিফিন করে এখন আমরা বাইক নিয়ে বেরিয়ে পড়লাম, যাচ্ছি ভুবনেশ্বরের ধৌলিগিরি। এটা কোণার্ক ভুবনেশ্বর রোড, একে কোণার্ক টেম্পল সার্কেল রোডও বলা যায়। এখান থেকে ধৌলিগিরির দূরত্ব প্রায় 56 কিলোমিটার। বাঁদিকে দেখা যাচ্ছে কোণার্কের সূর্য মন্দির। কোণার্ক মন্দিরের বেশিরভাগ অংশই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। মন্দির ধ্বংসের কারণ নিয়ে অনেক জল্পনা চলছে। কেউ কেউ মনে করেন যে মন্দিরটি কখনোই সম্পূর্ণ হয়নি, নির্মাণের সময় ভেঙে পড়েছিল। প্রাকৃতিক বিপর্যয়, ঝড়, ভূমিকম্প ইত্যাদির কারণে মন্দির ভেঙে গিয়েছিল, বা কেউ আক্রমণ করে মন্দিরটা ধ্বংস করে দিয়েছিল। বিভিন্ন সময়ে মন্দির আক্রমণ করে তা ধ্বংস করে ধনসম্পদ লুট করা হয়েছিল। ইংরেজ আমলেও বিভিন্ন দামি দামি মূর্তি, বিভিন্ন সম্পদ বিদেশে নিয়ে যাওয়া হয়েছে। এখান থেকে সামনে নিমাপদ 25 কিলোমিটার আর পিপিলি হচ্ছে 45 কিলোমিটার দূরে। বাদিকে দুর্গাপূজা হচ্ছে, আজ দুর্গাপূজার মহাদশমী। মন্দিরের কিছু কিছু জিনিস আবার দেশের বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া হয়েছে, বিভিন্ন মিউজিয়ামে রাখা হয়েছে। যেমন 18 শতকের শেষের দিকে এক মারাঠা অরুণা স্তম্ভ কোণার্ক মন্দিরের প্রবেশদ্বার থেকে সরিয়ে পুরীর জগন্নাথ মন্দিরের সিংহদ্বারের সামনে স্থাপন করিয়েছিলেন। অরুণা স্তম্ভটি এক শিলা ক্লোরাইট পাথর দিয়ে তৈরি এবং এর উচ্চতা 33 ফুট 8 ইঞ্চি। যাই হোক, কোণার্ক সূর্য মন্দিরের শিল্পের ভাস্কর্যের কাজ খুবই সুন্দর, চমৎকার। এখন আমরা চলে আসলাম গোপ। এখান থেকে বাদিকে চলে গেল পুরী। আমরা যাব সোজা নিমাপদ হয়ে, পিপিলি হয়ে ভুবনেশ্বর। নমস্কার বন্ধুরা, আজ 12ই অক্টোবর 2024 শনিবার। আমাদের কল্যাণী থেকে পুরী বাইক ট্রিপের আজ আমাদের 3 নম্বর দিন। এটা হলো 3 নম্বর দিনের সেকেন্ড পার্ট। আমরা এখন যাচ্ছি কোণার্ক থেকে ভুবনেশ্বরে ধৌলিগিরি। দেখতে থাকো বন্ধুরা, সঙ্গে থাকো এক্সপিডিশন নন উইথ রাজ। পার হচ্ছি কুশভদ্রা নদী। এটি কুয়াকাই নদীর একটি শাখা নদী আর মহানদীর প্রশাখা নদী। এই নদী কুয়াখাই থেকে উৎপন্ন হয়ে বাদিকে রামচণ্ডী বিচের কাছে গিয়ে বঙ্গোপসাগরে গিয়ে মিশেছে। সকালে পুরী থেকে কোণার্ক যাওয়ার সময় আমরা এই নদী পার হয়েছিলাম। প্রবেশ করলাম নিমাপদ বা নিমাপাড়া। সামনে পিপিলি 20 কিলোমিটার, ভুবনেশ্বর 37 কিলোমিটার। নিমাপদ পার করে কিছুটা এগিয়ে এসেছি। এখানে চারদিক সবুজ, চাষাবাদি হচ্ছে, প্রাকৃতিক সৌন্দর্যটা খুবই সুন্দর, রাস্তাটাও বেশ ভালো। চলে আসলাম আর একটা নদী ব্রিজের ওপর। এই নদীর নাম হলো ভার্গবী নদী। এই নদীও কুয়াখাই নদী থেকে উৎপন্ন হয়েছে, তারপরে বাদিকে প্রবাহিত হয়ে চিল্কা হ্রদে গিয়ে মিশেছে। কুয়াখাই নদীর একই জায়গা থেকে ভার্গবী নদী আর দয়া নদী দুটি শাখা বেরিয়েছে। বাদিকে দেখা যাচ্ছে হনুমান মন্দির। এটা নদীর ক্যানাল। উঠে পড়লাম পিপিলি ওভারব্রিজের ওপর। আমরা এখন পিপিলি প্রবেশ করছি। এই রাস্তা দিয়ে সোজা চলে গেলে কলকাতা চেন্নাই এক্সপ্রেস ধরা যাবে। নিচে দেখা যাচ্ছে ভুবনেশ্বর পুরী রোড। আমরা সামনে ইউটার্ন নিয়ে এই রাস্তাটাই ধরব। এখানে বাদিকে নারকেল গাছ, আকাশে সুন্দর মেঘ, জায়গাটা খুব ভালোই লাগছে দেখতে।
সোজা রাস্তাটা বেরিয়ে গেল খোর্ধা রোড জংশন আর খোর্ধা। এখন বাদিকে যাব আমরা, ইউটার্ন নিয়ে পুরী ভুবনেশ্বর রোডটা ধরবো। সামনে আছে পুরী ভুবনেশ্বর রোড। আমরা চলে যাব বাদিকে, ডান দিকে হচ্ছে পুরী। উঠে পড়লাম এখন আমরা পুরী ভুবনেশ্বর রোড। আমরা যাব সামনে ধৌলি। পিপিলি টোল গেট পার হচ্ছি, ডান দিকে সব গাড়ি দাঁড়িয়ে রয়েছে। এখানে বাইকে টোল ট্যাক্স লাগবে না, এই জন্য পাশ দিয়ে বেরিয়ে যাচ্ছি। প্রথম দিন পুরী যাওয়ার সময় আমরা এই রাস্তা দিয়ে গেছিলাম। পিপিলি টোল প্লাজা। পুরী ভুবনেশ্বর রোডের পাশে দাঁড়িয়ে একটু এখন রেস্ট নিচ্ছি। এখন ড্রিঙ্ক ব্রেক। বাদিকে রাস্তার পাশে কত মূর্তি রাখা আছে, শিল্প ভাস্কর্যের কাজ, ভালোই লাগছে দেখতে। আমরা বাইক নিয়ে আবার চলতে শুরু করলাম। পুরী ভুবনেশ্বর রোডের উপর দিয়ে আমরা এখন যাচ্ছি ধৌলিগিরির দিকে। এটা নদী কানেল, এই বাদিকে রাস্তা ধরেও ধৌলিগিরি যাওয়া যায়। আমরা সামনে ভালো রাস্তা দিয়েই যাব, এখানকার রাস্তাটা বেশ ভালো। প্রবেশ করলাম এখন আমরা ধৌলি। এই জায়গাটার নাম হচ্ছে ধৌলির উত্তরা। ডান দিকে চলে গেল বনমালীপুর। এখান থেকে সামনে কিছু দূর গিয়ে বাদিকে ধৌলিগিরির দিকে ঢুকে যাব। কল্যাণী টু পুরী বাইক ট্রিপের আজকে আমাদের 3 নম্বর দিন। কল্যাণী থেকে পুরী হয়ে কোণার্ক পর্যন্ত আসার ভিডিও লিঙ্ক এই এপিসোডের ডেসক্রিপশনে দেওয়া আছে। সোজা ভুবনেশ্বর, আমরা যাব বাদিকে ধৌলিগিরি শান্তি স্তূপা আর ধবলেশ্বর টেম্পল। ডান দিকে দেবদেবীর মূর্তি বানিয়ে রাখা হয়েছে, শিল্প ভাস্কর্যের কাজ। এখানে বিক্রির জন্য রাখা হয়েছে বড় একটা গৌতম বুদ্ধদেবের মূর্তি। ধৌলিগিরি পাহাড়ের উপর প্রধান 2টি টেম্পল আছে, একটা হচ্ছে শান্তি স্তূপা, একটা হচ্ছে শ্রী ধবলেশ্বর টেম্পল। এখানে ধৌলিগিরি পাহাড়ে ওঠার জন্য এন্ট্রি চার্জ নেওয়া হচ্ছে, কেবলমাত্র 4 চাকা গাড়ির জন্য নেওয়া হচ্ছে, বাইকের জন্য কোনো এন্ট্রি ফি লাগছে না। আমরা প্রথমে যাব ঠিক করলাম বাবা ধবলেশ্বর টেম্পল, কারণ রাস্তাটা খুব ভালো, এঁকে বেঁকে উপরে ওঠা। আবার রাস্তার উপরে পড়বে অশোক স্তম্ভ, সেটাও দেখে যাব। সোজা রাস্তাটা বেরিয়ে গেল ধৌলিগিরি শান্তি স্তূপা। আমরা যাব ডান দিকে ধবলেশ্বর টেম্পল। মন্দিরে ওঠার দুদিক দিয়ে 2টো রাস্তা, একদিকে গেলেই হলো, ওখানে উঠে হেঁটে হেঁটে 2টো মন্দিরই কভার করা যায়। ডান দিকে আছে একটা জাপানিজ বুদ্ধিস্ট টেম্পল, আমাদের সময়ের অভাবে ওখানে যাওয়া হলো না। চলে আসলাম ধৌলি অশোক পিলার, যেটা অশোক স্তম্ভ, আমাদের দেশ ভারতের জাতীয় প্রতীক। এই স্তম্ভটি কাঠামোগতভাবে সম্রাট অশোকের বিখ্যাত সিংহ রাজধানীর অনুরূপ। এই ধৌলি হিল সম্রাট অশোকের সঙ্গে তার জীবনের অঙ্গাঙ্গিভাবে জড়িত। তিনি তার শেষ জীবনে অনেকটা সময় এই ধৌলিগিরিতে কাটিয়ে গেছেন। ভারতের জাতীয় প্রতীক সম্রাট অশোকের অশোক স্তম্ভ। এখন আবার বাইক নিয়ে চলতে শুরু করলাম। এখন ধৌলিগিরি পাহাড়ের উপর দিকে উঠছি, চড়াই। আমরা প্রথমে যাব বাবা ধবলেশ্বর টেম্পল। ডান দিকে অশোক স্তম্ভ দেখা যাচ্ছে, চারদিকে সবুজ গাছপালা, রাস্তাটাও বেশ ভালো, আঁকা বাঁকা, চারিদিকে সৌন্দর্য অপরিসীম, ভালোই লাগছে, সেজন্য তো বাইক নিয়ে এদিকে আসা। অনেকটাই উপরে চলে আসলাম, এখানে অনেক গাড়ি দাঁড়িয়ে রয়েছে।
সব টুরিস্টদের গাড়ি। বাবা, অনেক ভিড়, অনেক গাড়ি দাঁড়িয়ে রয়েছে। আমাদের বাইকটা এখন রাখতে হবে। সামনে উপরে দেখা যাচ্ছে বাবা ধবলেশ্বর টেম্পল, তার পেছনে দেখা যাচ্ছে ধৌলি শান্তিস্তূপা চূড়া। আর কিছুক্ষণ পরে আমরা ওখানে যাব। আমাদের বাইকটা এখানে পার্কিং করা হলো। এখন মন্দিরের দিকে যাচ্ছি। এখানে খাবারের দোকান, আখের রস, জুস সবই পাওয়া যাবে। সিঁড়ি দিয়ে উঠছি, চলে আসলাম ধৌলিগিরির ওপর বাবা ধবলেশ্বর টেম্পল। এটা একটা শিব মন্দির। এই ধবলেশ্বর মন্দির ধৌলির প্রাচীনতম মন্দিরগুলোর মধ্যে একটি। মন্দিরে প্রবেশে দুপাশে দুটো সিংহের মূর্তি। উড়িষ্যার বেশিরভাগ মন্দিরের সামনেই সিংহের মূর্তি রাখা আছে। বাবা ধবলেশ্বরের শিবলিঙ্গ। ওম নমঃ শিবায়। গঙ্গা রাজবংশের শাসনকালে খ্রিস্টীয় 14 শতকের সময় এই বাবা ধবলেশ্বর মন্দিরটি তৈরি হয়েছিল। মন্দিরটি প্রধান দুটি অংশ নিয়ে বিভক্ত। সামনে হচ্ছে প্রার্থনা গৃহ, যেটা জগমোহন, আর পেছনে প্রধান মন্দির, যেখানে শিবলিঙ্গ রাখা হয়েছে। মন্দিরের চারপাশটা একটু দেখে নিচ্ছি। এই মন্দিরের পাশ দিয়েই বয়ে গেছে দয়া নদী। আর ওদিকে আছে বুদ্ধির শান্তি স্তূপা। আর কিছুক্ষণ পরে আমরা ওদিকে যাব। এটা লক্ষ্মীনারায়ণ মন্দির। এখানে প্রধান মন্দিরের চারপাশে অনেক ছোট ছোট মন্দির আছে। গণেশ, কার্তিক, দুর্গা, পার্বতী। সামনে মা দুর্গার মূর্তি। যেহেতু আজকে মহাদশমী, সেজন্য এখানে পুজো হয়েছে। মন্দিরে পুজো করবার জন্য এখানে পুজোর সামগ্রী, প্রসাদ সবকিছুই পাওয়া যায়। শ্রী ধবলেশ্বর মন্দির পূর্ব দিকে মুখ করা, তার পাশেই আছে শান্তি স্তূপা। ধবলেশ্বর মন্দির থেকে শান্তি স্তূপা দেখা যাচ্ছে। এখন আমরা শান্তি স্তূপার দিকে যাচ্ছি। চলে আসলাম ধৌলি শান্তি স্তূপ। এই মন্দিরের ভেতরে ঢোকার কোনো দরজা নেই। মন্দিরের চারপাশে আছে গৌতম বুদ্ধের 4টি মূর্তি। উপরে আছে মঙ্গল কলস, আর আছে 5টা ছত্রী, যেটা শান্তি, সম্প্রীতি, সত্য, ধর্ম, ভালোবাসার প্রতীক। এই শান্তি স্তূপার আরেকটা নাম হলো পিস প্যাগোডা। স্তূপার দুপাশে দুটো সিংহ মূর্তি। এখানে জুতো খুলে খালি পায়ে উপরে উঠতে হয়। সামনে গৌতম দেবের মূর্তি। ধৌলির এই বৌদ্ধ শান্তি স্তূপ বা পিস প্যাগোডা তৈরি হয়েছিল 1973 সালে। তৈরি করিয়েছিলেন জাপান বুদ্ধ সংঘ এবং কলিঙ্গ নিপ্পন বুদ্ধ সংঘ দ্বারা, যা কলিঙ্গ যুদ্ধের সাক্ষী। লাদাখের লে শহরেও একটা বৌদ্ধ শান্তিস্তূপা আছে। 2022 সালে লাদাখ যাত্রার সময় আমরা সেখানে গিয়েছিলাম। সামনে বাঁদিকে দেখা যাচ্ছে দয়া নদী। এই দয়া নদীর পাশেই হয়েছিল কুখ্যাত মর্মান্তিক কলিঙ্গ যুদ্ধ। এটা কলিঙ্গ যুদ্ধের মাঠ। কলিঙ্গ ছিল ভারতীয় উপমহাদেশের একটি প্রাচীন রাজ্য, যাকে বৃহত্তর ওড়িশা বলা হয়। এখানে শায়িত অবস্থায় গৌতম বুদ্ধদেব তিনি বিশ্রাম করছেন। দামোদর নদী থেকে গোদাবরী নদী পর্যন্ত, পূর্বে বঙ্গোপসাগর থেকে পশ্চিমে অমরকণ্টক পর্বতমালা পর্যন্ত এই কলিঙ্গ রাজ্যের বিস্তার ছিল। কলিঙ্গ যুদ্ধ হয়েছিল 261 খ্রিস্টপূর্বাব্দে। তৎকালীন কলিঙ্গের রাজা রাজা অনন্ত পদ্মনাভের সঙ্গে মগধের রাজা মৌর্য সম্রাট অশোকের সাথে। সেই সময় ওড়িশার নাম ছিল কলিঙ্গ আর বিহারের নাম ছিল মগধ। এই ধৌলি অঞ্চলের দয়া নদীর তীরে সে সময় কলিঙ্গ যুদ্ধ হয়েছিল। যুদ্ধে কলিঙ্গ বাহিনীর 1 লক্ষেরও বেশি সেনা আর মৌর্য বাহিনীর 10,000-এরও বেশি সেনা নিহত হয়েছিল। সম্রাট অশোকের নেতৃত্বে 1 লক্ষেরও বেশি কলিঙ্গ সেনাকে হত্যা করা হয়েছিল।
কলিঙ্গ সেনাদের হত্যা করে এই মাঠের উপর ফেলে রাখা হয়েছিল। সেনাদের রক্তে পাশের দয়া নদী লাল হয়ে গেছিল। তখন এই দয়া নদীকে বলা হতো রক্তের নদী। যুদ্ধের কি মর্মান্তিক করুণ কাহিনী। এই কলিঙ্গ যুদ্ধের পরে অশোকের হৃদয়ের পরিবর্তন হয়। তারপরে তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন এবং বৌদ্ধ ধর্মের শান্তির বাণী সারা পৃথিবীতে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেন। অশোককে আগে বলা হতো চন্দ্রশোক। বৌদ্ধ ধর্মে দীক্ষিত হওয়ার পর তাকে বলা হয় ধর্মাশোক। সম্রাট অশোক ছিলেন মৌর্য সাম্রাজ্যের তৃতীয় শাসক। তার পিতার নাম ছিল বিন্দুসার আর পিতামহ ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য। তার সাম্রাজ্য পূর্ব বাংলাদেশ থেকে পশ্চিমে আফগানিস্তান পর্যন্ত বিস্তৃত ছিল। সে সময় রাজধানী ছিল পাটলিপুত্র, বর্তমান নাম বিহারের পাটনা। শান্তি স্তূপর এদিকেও আছে একটা সিংহদ্বার, দুদিকে সিংহ। এদিক থেকেও প্রবেশ করা যায়। নিচ থেকে গাড়ি করে সরাসরি শান্তি স্তূপে আসলে তার প্রবেশদ্বার এদিক থেকে। ধৌলিগিরি শান্তি স্তূপ। আজ থেকে প্রায় 2285 বছর আগে দয়া নদীর এই তীরে এই কলিঙ্গ যুদ্ধ হয়েছিল। মন্দিরের চারপাশে গৌতম বুদ্ধদেবের বিভিন্ন রকম ছবি মূর্তি বর্ণিত রয়েছে, দেখতে ভালোই লাগছে। সম্রাট অশোক বৌদ্ধ ধর্ম গ্রহণের পর গৌতম বুদ্ধদেবের বিভিন্ন শান্তির বাণী পাথরের উপর লিপিবদ্ধ করে গেছেন। এখানে গৌতম বুদ্ধদেব বসে ধ্যান করছেন। এই ধৌলিগিরি পাহাড়টা ওড়িশা রাজ্যের খোর্ধা জেলায় অবস্থিত। রক্তক্ষয়ী কলিঙ্গ যুদ্ধের মাঠ, পাশে দয়া নদী। ধৌলিগিরি শান্তি স্তূপের উপর থেকে চারদিকটা দেখা হয়ে গেল। এখন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। এদিকে ধবলেশ্বর মন্দির, এখান থেকেই আবার ফিরে যাব। চলে আসলাম গাড়ি পার্কিং এর এখানে। আবার বাইক নিয়ে চলতে শুরু করলাম। এখন ধৌলিগিরি থেকে আমরা নিচের দিকে নামছি। এখন আমরা যাচ্ছি অশোকের শিলালিপি দেখতে, অশোকান রক এডিক্ট। বাদিক থেকে আমরা এসেছিলাম, এখন আমরা যাব ডান দিকে, অশোকের শিলালিপি। সামনে দেখা যাচ্ছে বোধি বৃক্ষ, বটগাছ। চলে আসলাম অশোকান রক এডিক্ট, অশোকের আদেশ। সামনে এই পাশ দিয়ে আমরা আসলাম। এখন ভেতরে ঢুকবো। ভিতরে ঢুকেই প্রথমে নজরে পড়ল পাথরে খোদাই করে বানানো একটি হাতির মূর্তি। এটি হলো ওড়িশা রাজ্যের প্রাচীনতম বৌদ্ধ ভাস্কর্য, যা অশোক দ্বারা 272 থেকে 231 খ্রিস্টপূর্বাব্দে নির্মিত হয়েছিল। এই অঞ্চলের চারদিকে খণ্ড খণ্ড পাথর বিস্তৃত। সম্রাট অশোক তার জীবনের কথা, সাম্রাজ্য বিস্তারের কথা, কলিঙ্গের যুদ্ধের কথা সবই এই পাথরের উপর লিপিবদ্ধ করে গেছেন। তিনি ব্রাহ্মী ভাষায় পাথরের ওপর লিপিবদ্ধ করে গেছেন। শুধু এই অঞ্চলেই নয়, ভারতের বিভিন্ন জায়গায় পাথরের উপর তার লেখা রয়েছে। তার লেখা থেকেই আমরা তার সম্বন্ধে জানতে পারি। এখানে চারদিকে অনেক পাথর আছে, সেই সব পাথরের উপর তিনি লিখে গিয়েছিলেন। এখন সবই নষ্ট হয়ে গেছে, এখানে কিছুই আর অবশিষ্ট নেই। কয়েকটা পাথরের লেখা ভালো আছে। এখানে নিচে একটা ঘরে অশোকের ব্রাহ্মী ভাষার লেখা শিলালিপি সংরক্ষণ করে রাখা আছে। ব্রাহ্মী ভাষায় লেখা অশোকের শিলালিপি, কত প্রাচীন এই লিপি। কলিঙ্গ যুদ্ধের মর্মান্তিক ক্ষয়ক্ষতির পর সম্রাট অশোক বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন এবং এই ধৌলগিরিতে শান্তি স্তূপের ভিত্তি স্থাপন করেছিলেন। কি সুন্দর মেঘ। উপর দিয়ে প্লেন উড়ে গেল, আওয়াজ শোনা যাচ্ছে।
এই ধৌলি হিলের পাশেই আছে ভুবনেশ্বর শহর, সেখানে আছে ভুবনেশ্বর এয়ারপোর্ট। অশোকান রক এডিক্ট আমাদের দেখা হয়ে গেল। এখন আমরা এখান থেকে বেরিয়ে যাব। এখন যাব ভুবনেশ্বরের লিঙ্গরাজ টেম্পল। এখান থেকে দূরত্ব প্রায় 8 কিলোমিটার। ডান দিকে পুরী, আমরা যাব বাঁদিকে ভুবনেশ্বর। আমরা আবার বাইক নিয়ে চলতে শুরু করলাম, উঠে পড়লাম আবার পুরী ভুবনেশ্বর রোডের উপর। আমরা এখন যাচ্ছি ভুবনেশ্বরের লিঙ্গরাজ টেম্পল। দেখতে থাকো বন্ধুরা, সঙ্গে থাকো, এক্সপিডিশন নোন উইথ রাজ। চলে আসলাম এখন আমরা দয়া নদী ব্রিজের ওপর। এই দয়া নদী কলিঙ্গের যুদ্ধের ইতিহাস বহন করে চলেছে। কলিঙ্গ সৈন্যদের রক্তে সেদিন নদী পুরো লাল হয়ে গিয়েছিল। দয়া নদী হলো মহানদীর প্রশাখা নদী, কুয়াখাই নদীর একটি শাখা নদী। এই নদী ডান দিকে কুয়াখাই থেকে বেরিয়ে বাঁদিকে প্রবাহিত হয়ে চিল্কা হ্রদে গিয়ে মিশেছে। দয়া নদী পার করে উড়িষ্যা রাজ্যের পুরী জেলা থেকে খোর্ধা জেলায় প্রবেশ করলাম। ডান দিকে রাস্তাটা বেরিয়ে যাচ্ছে কটক হয়ে কলকাতা। আমরা যাবো বাঁদিকে লিঙ্গরাজ টেম্পল। এখান থেকে দূরত্ব 2.3 কিলোমিটার। এদিকে আছে এয়ারপোর্ট। গাঙ্গুয়া নালা পার হচ্ছি। আমরা এখন আছি ওড়িশা রাজ্যের রাজধানী ভুবনেশ্বর, সেজন্য ট্রাফিক জ্যাম। সামনে লিঙ্গরাজ টেম্পলের চূড়া দেখা যাচ্ছে। আমরা লিঙ্গরাজ টেম্পলের কাছাকাছি চলে আসলাম। এখানে চারদিকে অনেক মন্দির দেখা যাচ্ছে। এই ভুবনেশ্বরকে বলা হয় মন্দিরের শহর। ভুবনেশ্বরের চারদিকে অনেক মন্দির আছে। প্রবেশ করলাম এখন লিঙ্গরাজ টেম্পলের এরিয়া। এই লিঙ্গরাজ মন্দিরটি হলো শিবের মন্দির। ভারতের ওড়িশা রাজ্যের রাজধানী ভুবনেশ্বরের প্রাচীনতম মন্দিরগুলির মধ্যে একটি মন্দির। মন্দিরের সামনে এখানে বাইকটা পার্কিং করা হলো। মন্দিরে আজকে খুব ভিড়। আজকে শনিবার, তার উপরে আজকে বিজয়া দশমী। প্রচুর লোকের সমাগম হয়েছে। সামনে এটাই হলো লিঙ্গরাজ মন্দিরের প্রধান প্রবেশদ্বার। লিঙ্গরাজ মন্দিরটি 11 শতকে সোমবংশী রাজা যজতি কিশোরী প্রথম নির্মাণ করিয়েছিলেন। প্রায় 1000 বছরের পুরনো এই মন্দিরে প্রবেশের জন্য কোনো মূল্য লাগে না। প্রবেশের টাইম হলো সকাল 5টা থেকে রাত 9টা পর্যন্ত। মন্দিরের ভেতরে ফোন, ক্যামেরা, কোনো রকম ইলেকট্রনিক্স গুডস, ব্যাগপত্র কিছু নিয়ে প্রবেশ করতে পারবেন না। সামনে ক্লোক রুম, আপনারা এখানে ব্যাগপত্র, মোবাইল ফোন এসব রেখে মন্দিরে প্রবেশ করতে পারবেন। এখানে খুব ভিড়, আমাদের জিনিসপত্র রাখার ব্যবস্থা করতে হবে। লিঙ্গরাজ মন্দিরের চারপাশ 7.5 ফুট উঁচু প্রাচীর বেষ্টিত। মন্দিরটি পূর্বমুখী এবং মন্দিরটি তৈরি হয়েছে বেলে পাথর, ল্যাটেরাইট পাথর দিয়ে। সামনে এটা হলো একামেশ্বরা টেম্পল। এখন মন্দিরের ভেতরে প্রবেশ করতে হবে। মন্দিরের দরজাটি চন্দন কাঠের তৈরি। ওম নমঃ শিবায়। ভেতরে আছে প্রধানত শিব মন্দির, আর আছে বিষ্ণু মন্দির, পার্বতী মন্দির এবং ভেতরে অনেক ছোট ছোট মন্দির আছে। মন্দিরে সম্ভবত অহিন্দু মানুষের প্রবেশ নিষেধ। তাদের দেখার জন্য মন্দিরের বাপাশে ভিউইং প্ল্যাটফর্ম আছে, সেখান থেকে তারা মন্দিরের ভেতর দেখতে পারবে। ডান দিকে পার্বতী মন্দির, আর ওটা হচ্ছে বাবা লিঙ্গরাজ মন্দির। তার পাশে আছে বিষ্ণু মন্দির। ভেতরে অনেক ছোট ছোট মন্দির আছে। লিঙ্গরাজ মন্দিরের ঠিক সামনে বাপাশে আছে দেবী পদহারা পুকুর। পুকুরটি রাজা যজাতি কেশরী নির্মাণ করেছিলেন। পুকুরের চারদিকে আছে 108টি ছোট শিবলিঙ্গর মন্দির। লিঙ্গরাজ মন্দিরের প্রধান উৎসব হলো শিবরাত্রি। সেই সময় পুণ্যার্থীরা এই পুকুরের জলে স্নান করে পুজো দেন। লিঙ্গরাজ মন্দিরটি কলিঙ্গ স্থাপত্যের নিদর্শন। মন্দিরটি ওড়িশা রাজ্যের রাজধানী ভুবনেশ্বরে অবস্থিত, যেটা খোর্ধা জেলায়।
ওড়িশা রাজ্যের প্রধান তিনটে মন্দির, পুরীর জগন্নাথ মন্দির, কোণার্কের সূর্য মন্দির আর এই লিঙ্গরাজ মন্দির, এদের গঠন প্রণালী প্রায় একই রকম এবং সমসাময়িক। এরা কলিঙ্গ স্থাপত্য। এই তিনটি মন্দিরের ভৌগোলিক অবস্থান একটি কাল্পনিক ত্রিভুজ তৈরি করে, যা দ্য গোল্ডেন ট্রায়াঙ্গেল নামে পরিচিত এবং দেখতে অনেকটা রথের আকৃতির। লিঙ্গরাজ টেম্পলের সামনে দাঁড়িয়ে ফটো তোলা হচ্ছে। বাইক নিয়ে আমরা আবার চলতে শুরু করলাম। আমরা এখন যাচ্ছি উদয়গিরি খণ্ডগিরি। এখান থেকে দূরত্ব প্রায় 11 কিলোমিটার। পেছনে দেখা যাচ্ছে লিঙ্গরাজ মন্দিরের চূড়া। আমরা এখন বিন্দুসাগর রোডের উপর দিয়ে সামনে উদয়গিরি খণ্ডগিরির দিকে এগিয়ে যাচ্ছি। ডান দিকে এটা হলো ডালমিয়া ধর্মশালা, বাঁদিকে আছে মোহিনী টেম্পল আর সামনে আছে অনন্ত বাসুদেবা টেম্পল। বাঁদিকে এখান থেকে শুরু হয়ে গেল বিন্দুসাগর লেক। লেকের মাঝখানে দেখা যাচ্ছে বিন্দুসাগর মন্দির। এটি ভুবনেশ্বরের বৃহত্তম জলাশয়। এখানে ডান দিকে অনন্ত বাসুদেবা টেম্পল, এখানেও পুজো হচ্ছে, সেজন্য রাস্তায় খুব ভিড় যানজট। কথিত আছে দেবী পার্বতীর তৃষ্ণা মেটাবার জন্য মহাদেব শিব এই জলাশয়টি তৈরি করেন। এই বিন্দুসাগর জলাশয়ের গুরুত্ব অপরিসীম। এই জলাশয়ে স্নান করেই লিঙ্গরাজ মন্দিরে পুজো দিতে যান ভক্তরা। মে মাসে অনুষ্ঠিত চন্দন যাত্রার সময় ভগবান লিঙ্গরাজ এই বিন্দুসাগরে একটি নৌকায় চেপে নৌপথে মন্দিরে যান। সে সময় এখানে বড় করে চন্দন যাত্রা উৎসব পালন করা হয়। লেকটি চারদিকে ল্যাটেরাইট পাথর দিয়ে বাঁধানো। আকাশটা মেঘলা করে রয়েছে। লিঙ্গরাজ মন্দিরে থাকাকালীন কয়েক ফোঁটা বৃষ্টিও পড়ছিল। এখন রেলের ওভারব্রিজ পার হচ্ছি। ডান দিকে আছে ভুবনেশ্বর থেকে কলকাতা আর বাঁদিকে খুরদা রোড জংশন হয়ে চেন্নাই। ওড়িশা রাজ্যের রাজধানী ভুবনেশ্বর শহরের উপর দিয়ে এখন আমরা এগিয়ে যাচ্ছি সামনের দিকে। এটা যেহেতু রাজধানী, এই রাস্তার উপরে মাঝে মাঝে স্পিড ক্যামেরা লাগানো আছে। স্পিড মেনটেন করে এখন বাইক চালাতে হচ্ছে। আমাদের চলার পথে বাঁদিকে আছে বিজু পট্টনায়ক ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। ভুবনেশ্বর আধুনিক শহরটি আনুষ্ঠানিকভাবে 1968 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। পূর্বে ওড়িশার রাজধানী ছিল কটক, বর্তমানে এখন ভুবনেশ্বর। ভুবনেশ্বর এবং কটককে প্রায় ওড়িশার যমজ শহর বলা হয়। ওপরে আকাশটা এখানে মেঘলা করে রয়েছে, যখন তখন বৃষ্টি নামতে পারে, কি জানি সামনে কি হয়। বাইকে এখন পেট্রোল ভরাতে হবে, তাই পেট্রোল পাম্পে প্রবেশ করলাম। বাইকে পেট্রোল ভরানো হচ্ছে। এই ভুবনেশ্বরে পেট্রোলের দাম হলো 108 টাকা 25 পয়সা। অবশ্যই এটা এক্সট্রা প্রিমিয়াম। বাঁদিকে খোর্ধা, সোজা খণ্ডগিরি। সামনে দেখা যাচ্ছে কলকাতা চেন্নাই এক্সপ্রেসওয়ে NH16। বাঁদিকে চেন্নাই আর ডান দিকে হলো কলকাতা। আর সামনে দূরে দেখা যাচ্ছে উদয়গিরি খণ্ডগিরি পাহাড়। আমরা প্রায় চলে আসলাম উদয়গিরি খণ্ডগিরি পাহাড়ের সামনে। পাহাড়ের উপর মন্দির দেখা যাচ্ছে। এখান থেকে সামনের দৃশ্যটা খুব সুন্দর লাগছে দেখতে। এই এপিসোডটা অনেকটা বড় হয়ে যাওয়ার জন্য এখানেই শেষ করলাম। পরের এপিসোডে আবারও আসছি। সঙ্গে থাকবে উদয়গিরি খণ্ডগিরি পাহাড়, নন্দনকানন। নমস্কার।